দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। বাঁশের তৈরি দেয়ালে চিত্রকর্ম এঁকে সাজিয়ে তোলা এ যেন এক রঙিন জনপদ। দেখে মনে হবে ছবির মতো সুন্দর কোনো এক গ্রামে ঢুকেছেন। সুচারু এই কারুকাজে নিজেদের আবাসস্থল সাজিয়েছেন রোহিঙ্গা শরণার্থী শিশুরা। হ্যাঁ, রোহিঙ্গা শিশুরা হাতে এঁকেছে অসংখ্য ছবি। স্বভাবতই প্রশ্ন জাগতে পারে কেমন ছিল সেগুলি। এক কথায় বলা যায় নিজেদের মনন ফুটিয়ে তুলেছে দারুণ এইসব চিত্রে। এবারের অন্যরকম গল্পে জানাবো সেই বহিঃপ্রকাশের কথা। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প। বাঁশের তৈরি রঙিন এক ছাউনি ঘর, ছোট ছোট ছেলে মেয়েদের একটি দল রং তুলি নিয়ে ব্যস্ত। দেয়াল জুড়ে আঁকছে নানা রকম ছবি। ছবিগুলো যারা আঁকছে তারা রোহিঙ্গা শিশু, যেখানে ফুটে উঠেছে তাদের নিজ চোখে দেখা ভয়াবহ সব সহিংসতা, হত্যাকাণ্ডের স্মৃতি, যা মোমের চেয়ে নরম শিশু মনে গেঁথে গেছে ধারালো পেরেকের মতো। নিজেদের মুখ, জীবন সংগ্রাম, নতুন ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখার স্বপ্ন ক্যানভাসে এঁকেছে রোহিঙ্গা শিশু, কিশোর তরুণেরা। কারো ক্যানভাসে ভেসে উঠেছে ফেলে আসা ঘর, স্বজন হারানোর বেদনা। বাঁশের ঘরের দেয়ালে আঁকা ছবিগুলোতে শারীরিক ও মানসিক আঘাতের ছাপ স্পষ্ট। দেশ ছেড়ে পরবাসী হওয়া, নাফ নদী পাড়ির দিনগুলোর যন্ত্রণা ফুটে উঠেছে তাদের রং আঁচড়ে। কেউ কেউ এঁকেছে ক্যাম্পের কাঁচা ঘর, ফুলের গাছ, সহযাত্রীদের মুখ। মহামারীকাল পাড়ি দেওয়ার সময়ের চিহ্ন কারো কারো ছবিতে। বেশ কয়েকজন এই নবীন আঁকিয়েদের প্রশিক্ষণ দিয়েছেন। এতদিন শুধু রোহিঙ্গা শিবিরের আলোকচিত্র দেখেছেন দেশ বিদেশের মানুষ। এবার শিশুদের রং তুলিতে রোহিঙ্গাদের অন্তর্গত যাতনার ছবি চিত্রকর্ম হয়ে উঠে এলো দেয়ালে দেয়ালে। আসসালামু আলাইকুম, আমার নাম শারমিলা। ক্যাম্প 22 তাহিব বি ব্লক। আই রোহিঙ্গা স্টুডেন্ট। শান্তিহানা সেন্টার মাঝে কিছু আঁকা আঁকি করছি। একদিন আঁকা আঁকিতে ভালো লাগে, সামনে তারা আঁকিতে চাই। কিছু ওমেন এবং অ্যাডোলেসেন্ট হচ্ছে অন্তর্ভুক্ত ছিল এবং তারা খুব আনন্দের সহিত কাজটা করছে, যেখান থেকে হচ্ছে অনেক কিছু শিকার ছিল। যেমন কি আমরা যদি বলতে যাই, আমরা অনেক সময় যেটা আমাদের মুখের কথায় বলতে বোঝাতে পারি না, বইয়ের ভাষায় বোঝাতে পারি না, ওই জিনিসগুলো হচ্ছে আমরা তাদেরকে আকার ইঙ্গিতে বা ছবি দেখিয়ে বোঝাতে পারি। তো এই জায়গায় হচ্ছে আর্টুলেশন টিম যেটা করছে, ওখানে হচ্ছে ছেলে মেয়ে উভয়কে হচ্ছে সমানভাবে খাবার দেওয়া, এই কোভিড পরিস্থিতিতে মাস্ক পরিধান করা, হাত ধোয়া, এই জিনিসগুলো যেগুলো হচ্ছে ছবির মাধ্যমে উঠে। আর মায়া ফুয়া কাকি যেদিন নাতুন খুব ভালো লাগে, সুন্দর লাগে। ভবিষ্যতে আরো সার মতো গরিব বলে আমি আশা করি। আর তুমি বেশি ভালো লাগে, আরো গরিব হইল না তো আরো বেশি ভালো লাগবে, খুশি লাগবে। কিন্তু বুঝাতে চাই যে মানুষ কি করে মানকে এত ক্যাঙ্গরা দেবো ইনতিন লেখিয়ে মানুষের বুঝাতে চাই। মানসিক আঘাতপ্রাপ্ত শিশুসহ সব বয়সী রোহিঙ্গার মাঝেই হঠাৎ করে ভয়াবহ ঘটনার স্মৃতিগুলো মনে পড়ে যাওয়ার মানসিক সমস্যা দেখা দিচ্ছিল। উৎকণ্ঠা, অস্থিরতা, দুঃস্বপ্ন, অনিদ্রা, খেতে ও কথা বলতে না পারার মতো সমস্যা দেখা দিচ্ছিল রোহিঙ্গা শিশুদের মাঝে।
প্রথম দিকে যখন তাদের সাথে কাজ করি তখন দেখি যে তারা খুব বেশি কথা বলতে চায় না, তারা মনে করে যে না, মনে হয় যে একটু কথা বললে কিভাবে নিবে। এটাও তো তাদের জন্য একটা নতুন জায়গা, যেহেতু তারা একটা ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে আসছে। কিন্তু ধীরে ধীরে কথা যখন বলি তখন আমার কাছে আসলে খুব বেশি মানুষ হিসেবে তো তাদেরকে আমার চেয়ে খুব বেশি আলাদা মনে হয় না, এবং আমি তাদের কাছ থেকে একই রেসপন্সগুলো পেয়েছি যে অনেকে অনেকগুলো স্টোরি বলে, নানা ধরনের নানা সংঘাতের কথা বলে। আর্টগুলো কি হয়, এটা কোনো ট্রেডিশনাল আর্টের মতো না। ধরেন কেউ একজন বললো আমি একটা হাতি আঁকতে চাই, কেউ একজন বললো আমি একটা বন আঁকতে চাই, গাছ আঁকতে চাই, বা আর একটা কিছু আঁকতে চাই। তখন কি হয়, অসংখ্য আইডিয়াগুলো নিয়ে কিন্তু একটা ছবি হয়, যেখানে আর্টিস্টরা বলেন ওয়ার্ল্ড উইদিন এ ওয়ার্ল্ড। আপনি দূর থেকে দেখলে মনে হবে একটা ছবি, কিন্তু ভিতরে আসলে অসংখ্য দুনিয়া সেখানে বসবাস করে, যার কারণে প্রত্যেকটা আর্ট, প্রত্যেকটা কাজই তার নিজস্ব একটা দুনিয়া। এমন পরিস্থিতিতে শিশুদের মানসিক দিক বিবেচনায় এগিয়ে আসে আর্টুলিয়েশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান, যারা শিশুদের হাতে তুলে দেয় কাগজ ও আঁকাআঁকির নানা সরঞ্জাম। সাহস জুগিয়ে তোলার চেষ্টা করা হয় তাদের মননে। মূল উদ্দেশ্য এই শিশুরা যেন একে অপরের সঙ্গে মেলামেশা ও সৃজনশীলতা চর্চার মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তিনি জানান, রোহিঙ্গা শিশুদের প্রথমে কাগজ আর আঁকাআঁকির সরঞ্জাম দিলে সেগুলো নিয়েও অস্বস্তি বোধ করত তারা, ভুগত হীনমন্যতায়। মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ৫ বছর পেরোলেও অনেক রোহিঙ্গা শিশুর মনে এখনো দাগ কাটে সে সময়ের ভয়াবহ নির্যাতনের বীভৎসতা। আবার বিপর্যস্ততা কাটিয়ে ওঠা অনেক শিশুর আঁকা ফুল, পাখিসহ প্রকৃতির মনোরম দৃশ্য জানান দিচ্ছে তারা সেই ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে। এই আর্টটা বেশ কয়েকটা রোল এখানে প্লে করে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা হচ্ছে যে মানসিক জায়গায় শিশুদের মানসিক বিকাশে, মানসিক উন্নতিতে। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের যে দক্ষতা, যা একজন রোহিঙ্গা আর্টিস্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার মতে আর্ট কি, সে বলে আর্ট কি না। এই যে তার ভিতরে যে একটা চিন্তা শক্তি তৈরি করা, যে সে এটার মাধ্যমে কিন্তু সে অসংখ্য কাজগুলো করতে পারে। এবং আমরা বলি যে বিশেষ করে নানা ধরনের যে মেসেজগুলো তাদের কাছে পৌঁছাতে হয়, নানা ধরনের রিউমার তৈরি হয় এবং নানা ধরনের মিসকমিউনিকেশন হয়। তো সেই জায়গা থেকে যেই মেসেজগুলো তাদের জন্য তৈরি করা, ওই মেসেজগুলো যদি তাদের দিয়ে তৈরি করা হয় তাহলেই তারা কি করে সবচেয়ে ভালো বুঝতে পারে। তাদের ঘরবাড়ি ধ্বংস করে ফেলা হয়েছে, তাদের ভিতরের যে গ্রামের যে নামগুলো সেটা বিনষ্ট করা হয়েছে, তাদের ওখানকার নথিপত্র থেকে তাদের সব কিছু বিনষ্ট করে ফেলা হচ্ছে। কিন্তু তাদের ভিতরের যে ইন্টেলেকচুয়াল যে চিন্তার যে বিকাশ হচ্ছে, সেই বিকাশটা কিন্তু এখানে এসে যেইটুকু সুযোগ তারা পেয়েছে সেখানে তারা পেত না। এবং অনেক রোহিঙ্গারা বলেন যে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। রোহিঙ্গা শিশুদের আঁকা এসব ছবি নিয়ে সম্প্রতি রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে হয়েছে মাসব্যাপী প্রদর্শনী রোহিঙ্গা সংস্কৃতির নবজাগরণ। ৩৫টি শিল্পকর্ম নিয়ে যৌথভাবে এই প্রদর্শনী আয়োজন করেছে ইএমকে সেন্টার ও আর্টুলিয়েশন। জাতিসংঘের হিসেব মতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ৬০% শিশু। পশ্চিমা উৎসব হ্যালোউইন এখন আর শুধু পশ্চিমে সীমাবদ্ধ নেই, তা এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বেই। তবে হ্যালোউইন উদযাপনের অনেক অনুষঙ্গের মধ্যে একটা হচ্ছে প্যারেড। নিউ ইয়র্কে বিশাল হ্যালোউইন প্যারেড ছাড়া মার্কিন মুলুকে হ্যালোউইন যেন জমেই না। সোমবার ঐতিহ্যবাহী দীর্ঘ হ্যালোউইন প্যারেডের আয়োজন করা হয়েছিল, যেখানে অংশ নেয় অসংখ্য মানুষ।
নিউ ইয়র্কের এই হ্যালোইন প্যারেডটি ঐতিহ্যবাহী। অসংখ্য মানুষের উপস্থিতিতে গ্রিনউইচ ভিলেজ হ্যালোইন প্যারেডটি অনুষ্ঠিত হয় সোমবার। বিভিন্ন ধরনের সাজ পোশাকে নিজেদের সাজিয়ে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয় এতে। ব্যান্ডের তালে নেচে গেয়ে এই যাত্রা চলতে থাকে ম্যানহাটানের গ্রিনউইচ গ্রামের দিকে। এবারের হ্যালোইন বৃহৎ এই প্যারেডটি ৪৯তম। হ্যালোইন আমার সবচেয়ে পছন্দের ছুটির দিন। এদিন কৌশল, ট্রিক্স আর ট্রিট করে চকলেট পেতে আমার খুবই ভালো লাগে। কত ধরনের ভূতের সাহায্যে রয়েছে তা বোঝা যাবে এই প্যারেডটিকে খেয়াল করলেই। তবে অংশ নেওয়া সবাই যে ভূত সেজেই এসেছিলেন তা কিন্তু নয়। নানা ধরনের সাম্প্রতিক বিষয় তুলে ধরতেও জুড়ি ছিল না তাদের। এই যেমন দুজন নিজেদের সাজিয়েছিলেন বিল এবং ল হিসেবে, যা দিয়ে তারা কংগ্রেস আইন পাশ করার প্রক্রিয়াকে বুঝিয়েছিলেন। এই প্যারেডের থিম হলো স্বাধীনতা। আমাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে, এই জন্যই আজকে আমরা এখানে। এই প্রস্তুতি নিতে আমাদের বেশ কিছুদিন লেগেছে। ইনফ্লেশন সাজে নিজেকে সাজিয়েছেন আরেকজন, যিনি প্রতিবাদ করতে চেয়েছেন দৈনন্দিন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে। তিনি বোঝাতে চান তিনি 1 মাস তার বাথরুম পরিষ্কার করতে পারেননি। সড়ক ধরে চলতে থাকা এই প্যারেডের সাথে সাথেই এ বছরের আয়োজন শেষে সবারই চোখ থাকবে পরের বছরের হ্যালোইনের দিকে। নাটোরের বাগাতিপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব। বাংলাদেশ গ্রাম থিয়েটারের 40 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করে স্থানীয় বকুল স্মৃতি থিয়েটার। আকাশ সংস্কৃতির চক্র থেকে দেশীয় সংস্কৃতির ধারায় ফিরতে ঘুড়ি উৎসবের আয়োজন বলে জানান আয়োজকরা। আকাশে মন ভোলানো এসব রঙিন ঘুড়ি দেখতে জড়ো হন অনেক মানুষ। হেমন্তের ঝকঝকে বিকেলের আকাশটাকে যেন আরো বর্ণিল করে তুলেছিল বাহারি ঘুড়ির খেলায়। নানা রং আর আকৃতির ঘুড়ি নিয়ে দূর দূরান্ত থেকে হাজির হওয়া ঘুড়ি প্রেমীরা মেতে উঠে উৎসবে। কেউ বা মাঠেই তৈরি করতে থাকে ঘুড়ি, কেউ ব্যস্ত আকাশে ওঠানো নিয়ে। সর্বোচ্চ উঁচুতে ঘুড়ি উড়িয়ে আবার ঠিকমতো নামিয়ে আনতে পারাই ছিল মূল প্রতিযোগিতা। স্থানীয় বকুল স্মৃতি থিয়েটারের সহায়তায় বাংলাদেশ গ্রাম থিয়েটার তাদের 40 বছর পূর্তি উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া পাইলট স্কুল মাঠে আয়োজন করে এই উৎসবের। প্রথমবারের মতো এমন আয়োজনে উৎসুক মানুষের ঢল নামে স্কুল মাঠ সহ আশেপাশের এলাকায়। আজকে ঘুড়ি উৎসব দেখতে এসে আমার অনেক ভালো লাগছে। এরকম উৎসব যদি প্রতি বছরে হয় অনেক মজা হবে। আকাশে অনেক রঙিন রঙিন ঘুড়ি, এটা মানে কি বলবো যে খুবই মজার একটা দৃশ্য। ছোটবেলার সেই দৃশ্য মনে পড়ে যে ছোটবেলায় আমরা তো আসলে আনুষ্ঠানিকভাবে কখনো উৎসব করিনি, কিন্তু এখন বাচ্চাদের উৎসবে নিয়ে আসতে হচ্ছে। টিভিতে অনেকবার দেখছি আর আজ প্রথমবার আমাদের নিজ এলাকায় হচ্ছে, তো বিষয়টা অনেক ভালো লাগছে। মানে এরকম উদ্যোগ বারবার তুললে অনেক ভালোই হবে এই আর কি। খুব এক্সাইটেড, আসলে কোনোদিন ভাবে দেখিনি তো, আর সবার মাঝে খুব ভালো লাগতেছে। সবাই ঘুরে উড়াচ্ছে, নতুন নতুন আঙ্গিকে প্রকাশ হচ্ছে এখানে। আমাদের নাটোরের বাগাতিপাড়ায় এই প্রথম
ঘুড়ি উৎসব। আমরা অনেক আনন্দিত যে আমাদের এলাকায় এরকম ঘুড়ি উৎসব হচ্ছে। আমরা অনেকে এসেছি আমাদের এলাকা থেকে এই ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করেছি। ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করে আমাদের খুব ভালো লাগছে। আমাদের টিম আইছি, আমরা 6 জন আছি। আমাদের এই যে ঘুড়ি এগুলা আমরা ঘুড়ি উৎসব লেখাও আছে। ঘুড়ি উৎসব আমরা লিখছি ঘুড়িরপুর সব থেকে অন্যরকম আধুনিক। আকাশ সংস্কৃতির প্রভাবে হারাতে বসা বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখা ও লালন করার জন্য ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছিল বলে জানান আয়োজকরা। আমাদের বাঙালি জীবনের অতি বর্ণময় বর্ণিল এই উৎসব ঘুড়ি উৎসব আমরা যা হারাতে বসেছি, যা শুধু গ্রামীণ জীবনে ছিল, আজ এই ঘুড়ি উৎসব গ্রামীণ জীবন পেরিয়ে শহর জীবনে প্রবেশ করেছে। আমরা এই বাগাদিপাড়ার পাইলট স্কুল মাঠে আপামর জনতাকে নিয়ে ঘুড়ি উৎসবে মেতেছি। যে সংস্কৃতি সেটাকে ধরে রাখা এবং লালন পালন করার চেষ্টা করে বাংলাদেশ গ্রাম থিয়েটার, তারই ধারাবাহিকতায় আজকে ঘুড়ি উৎসব। আসলে এই ঘুড়ি উৎসবটা আয়োজন করার উদ্দেশ্য যে এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ মানুষ যারা ঘুড়ি ওড়াতে আগ্রহী তারা যেন আরও আগ্রহী হয় এবং সেটাকে যেন আমরা প্রতি বছর করতে পারি, সেটাকে উদ্দেশ্য করেই আজকে আমাদের আসলে এই আয়োজন। আমরা চাই সবার সহযোগিতা পেলে প্রতি বছর এই আয়োজনটা আমরা অব্যাহত রাখব। শুক্রবার বিকেলে ঘুড়ি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে যুগ যুগ ধরে এই ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল। আজকে ঐতিহ্যবাহী এই ঘুড়ি উৎসবের আমরা এখানে উদ্বোধন করলাম। আমরা এই প্রতি বছর এই অনুষ্ঠানগুলো করার মধ্যে দিয়ে আমরা যেমন নির্মল আনন্দ আমরা দিতে চাই এলাকার মানুষের মাঝে, মানুষের মনে, পাশাপাশি আমাদের ঐতিহ্য যেন যুগ যুগ ধরে আমরা এই ঐতিহ্য সংস্কৃতিকে আমরা চালু রাখতে পারি, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। প্রথমবারের মতো হলেও ঘুড়ি উৎসবে অংশ নেয় শতাধিক প্রতিযোগী। এর মধ্যে যথাক্রম প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে বাবু, অভি, লিমন নামে 3 যুবক। এর মধ্যে যথাক্রম প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে বাবু, অভি ও লিমন নামে 3 যুবক। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।